খুবই ভারাক্রান্ত মন নিয়ে এই লাইভটা করতে হচ্ছে। আপনারা সকলেই জানেন যে আজকে আজকে রিভিউয়ের রায়দান হয়েছে। গত 5 তারিখ অর্থাৎ আগস্টের 5 তারিখে রিভিউ লিস্টেড হয়, চেম্বারে হিয়ারিং হয় এবং এতদিন ধরে রায়দানটা হয়নি, রিজার্ভ ছিল। আজকে রায়দান হয়েছে এবং অদ্ভুতভাবে আমরা বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করলাম রায়দানে। সেইগুলো বেশ কিছু কোশ্চেন আমাদের থাকছে, সেই কোশ্চেন ক্লারিফিকেশন আমরা জানি না আলটিমেট পাবো কিনা, সেই বিষয়গুলো নিয়েই আমার আজকের লাইভ। আমরা জানি আগস্ট মাস মানেই ভারতবর্ষের স্বাধীনতার যে স্বাদ, স্বাধীনতার যে আবেগ, স্বাধীন যেভাবে হয়েছে ভারতবর্ষ, অনেক বিপ্লবী রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা জানি। কিন্তু 2025 সালে এসে আমাদের সুশীল সমাজের মনে 2016 সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে সবার মনে একটাই কোশ্চেন আসছে, আমরা কি স্বাধীন ভারতে বাস করছি নাকি ব্রিটিশ আমলে বাস করছি? যখন ভারতবর্ষ পরাধীন ছিল, ব্রিটিশ আমলে যখন ছিল, তখন দেখতাম অন্যায় না করেও যারা নির্দোষ তারাও সাজা পেত। এখন স্বাধীনতার কত বছর পরে আমরা 2026 সালে এসে দেখতে পাচ্ছি আমরা কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলাম না, কোনো অন্যায় কিছু করলাম না, কিন্তু তা হলেও আমরা কিন্তু সাজা পেলাম। আমাদের 2016 সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা সব ছিলাম তাদের জন্য ব্ল্যাক ডে, আর একটা ব্ল্যাক ডে অবশ্যই এই আজকের তারিখটা 19শে আগস্ট। এবং শুধুমাত্র আমাদের জন্য নয়, সমগ্র ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সুশীল সমাজ এবং বিচার ব্যবস্থা সবকিছু, সংবিধান পুরোটার উপরেই কিন্তু একটা ব্ল্যাক ডে আমরা ভাবছি। কারণ যে বিচার ব্যবস্থা যোগ্য নিরপরাধ ব্যক্তির বিচার করতে পারে না, সেই বিচার ব্যবস্থা রাখার দরকার কি আছে, প্রয়োজন কি আছে সেই বিচার ব্যবস্থার? যে বিচার ব্যবস্থা নিরীহ যোগ্য ব্যক্তিদের বিচারই করতে পারে না, ধিক্কার জানাচ্ছি সেই বিচার ব্যবস্থাকে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু ব্রিটিশদের যে নোংরামিগুলো ছিল সেগুলো ধরে রাখতে পেরেছে এখনো গর্বের সঙ্গে। বিচার ব্যবস্থা যদি এক্সটেন্ডেড পার্টি অফিস হয়ে যায় তাহলে এরকমই দিন দেখতে হবে। এখানে কেবলমাত্র ন্যায় বিচার পায় কারা? পলিটিক্যাল লিডাররা। আর কারা পায়? আর পায় যারা অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে এগিয়ে। সাধারণ নিরীহ ব্যক্তিরা কখনো বিচার ব্যবস্থা থেকে সুফল পায় না, তার প্রত্যক্ষ উদাহরণ আমরা। আগে এইভাবে আমরা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলাম না। বিগত 22শে এপ্রিল 2024 সাল আমাদের প্যানেল ক্যান্সেল হওয়ার পর থেকে আমরা যুক্ত আছি। আমরা জানি কত পরিশ্রম করতে হয়, কত দিনরাত জেগে বিনুদ্র রজনী কাটিয়েছি আমরা, এবং লয়ারকে কত টাকা দিতে হয় সেটা আমরা সকলেই জানি। কিন্তু আমরা কোনো দোষ করিনি, এটাই আমাদের অপরাধ। আমরা কেন ঘুষ দিইনি, আমরা কেন টাকা দিইনি, আমরা কেন চুরির সঙ্গে যুক্ত ছিলাম না? থাকা দরকার ছিল। সমাজ ব্যবস্থা আমাদের শেখাচ্ছে সৎভাবে থাকাটা অনুচিত, সমাজ ব্যবস্থা শেখাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় অনুচিত কিছু বলাটা। কিছু বলা যাবে না, চোখ বন্ধ করে সবকিছু সহ্য করে যাও, সমাজ ব্যবস্থা তাকে ভালো বলবে। নোংরা পলিটিক্স হচ্ছে আমাদেরকে নিয়ে। বিচার ব্যবস্থা জাজ কি বলছেন? 5 তারিখে আমাদের অর্ডার লেখা হয়ে গেছে। 5 তারিখে রিভিউ লিস্টেড ছিল, 5 তারিখে অর্ডার লেখা হয়ে গেছে। তাহলে এত গড়িমসি কেন?
এতদিন টাইম লাগছে কেন অর্ডারটা বার করতে? অর্ডার ডেটে পরিষ্কারভাবে লেখা আছে, ডেটটা কি ছিল? 5 তারিখ। আমরা জানতে পারছি কবে? 19 তারিখে। কেন এত করে বসে হবে? কেন হবে? এবং জাজ পরিষ্কারভাবে লিখছেন উনি সিবিআই এর ডেটা বিশ্বাস করছেন, বাক কমিটির ডেটা বিশ্বাস করছেন, সবকিছু বিশ্বাস করছেন এবং লিখছেন যোগ্যদের যে চাকরি চলে যাচ্ছে তার জন্য ওনার নাকি হৃদয়ে কষ্ট হচ্ছে, কিন্তু ওনার কাছে পাওয়ার আছে যে যোগ্যতার চাকরিটা সুরক্ষিত করার জন্য, এবং সেই জন্যই বিচার ব্যবস্থার কাছে যাওয়া। আমরা গিয়েছি এই কারণে বিচার ব্যবস্থার কাছে যে আমরা যেন ন্যায় বিচার পাই। কিন্তু কি দেখলাম? ন্যায় বিচার তো পরের কথা, ওনার মনে কষ্ট লাগছে, কিন্তু তা হলেও সবার চাকরিটা খেয়ে নেব। অদ্ভুত যুক্তি। এবং 3 তারিখে যে জাজমেন্ট ছিল, মেন জাজমেন্ট আমাদের 3 এপ্রিল, সেখানে বিচারপতি নিজে লিখছেন ওনার সময়ের অভাব আছে, উনি বিচারের গভীরে যাচ্ছেন না, কিন্তু সবার প্যানেলটা খেয়ে নিলাম, সবার চাকরি খেয়ে নিলাম। এই যে অদ্ভুত বিচার ব্যবস্থা, এটা ব্রিটিশ আমলে আমরা দেখেছি। ব্রিটিশ আমলে দেখেছি যে অন্যায় না করলেও তাকে পানিশমেন্ট দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে, দিয়ে দাও ফাঁসি। এখানেও তাই ঘটছে। তাই স্বাধীনতা পেয়ে কি হবে আমাদের? এই কোশ্চেন সরাসরি বিচার ব্যবস্থা প্রতি থাকছে আমাদের, এবং ধীরে ধীরে বিচার ব্যবস্থার প্রতি আমাদের বিশ্বাসটা কমে যাচ্ছে। সেটা এই বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আমাদেরকে কমাতে বাধ্য করছে। এবং এটা বেসিক্যালি মিসইউজ অফ কনস্টিটিউশন আমরা মনে করছি, কারণ কনস্টিটিউশনের ধারাতে কোনো জায়গায় আমাদের মনে হয় না যে বলা আছে নিরপরাধ ব্যক্তিকে সাজা দাও, এবং কোনো জায়গায় মনে হয় না যে নিরপরাধ ব্যক্তি আলটিমেট আমাদের ইনজাস্টিস পাবে, এরকম কোনো ডাইরেকশন আছে বলে। আমরা জানতাম যদি একজন নিরপরাধ ব্যক্তিও যদি সাজা পায় সেটাকে যাতে না হয় সেটা দেখার জন্য। কিন্তু এখানে কি দেখা হচ্ছে? এখানে প্রসেসটা নাকি ভুল, প্রসেসটা ঠিক করার জন্য নাকি আমাদের জাজমেন্টটাকে রেকটিফাই করতে হবে এবং আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা বলি, ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, অন্যান্য জেলা যে কটা সরকারি পরীক্ষা হয় সব জায়গায় 100% পারফেক্ট ভাবে প্রসেস মেনটেন করে এবং দুর্নীতিমুক্ত শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য চাকরিতে নিয়োগ হয় কি? বড় কোশ্চেন মার্ক থাকলো। 100% গ্যারান্টিতে বলছি সব জায়গায় দুর্নীতি হয় এবং হয়েছে, পরবর্তীতেও হবে, এটা আমরা জানি। তা সত্ত্বেও কেন এখানে কোপটা দেওয়া হচ্ছে? কোপটা কেন দেওয়া হচ্ছে? এটা বিচার ব্যবস্থার প্রতি কোশ্চেন থাকছে, এবং আমাদের তরফ থেকে একটা আমরা বারবারই বলছি বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা রাখি এবং মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা ভরসা রাখি। কিন্তু যে বিচার ব্যবস্থা পরপর আমাদের প্রতি ইনজাস্টিস করছে পরপর, আমরা সেই বিচার ব্যবস্থার প্রতি আস্তে আস্তে আশা হারাচ্ছি। আর একটা বিষয় বলি, এখানে আর একজন খুব ভালোভাবে দায়ী আছে। কে আছে? এসএসসি, অর্থাৎ সরকার পক্ষ। এসএসসি তার আধিকারিকরা থেকে শুরু করে সবাই, এবং বিভিন্ন নেতা মন্ত্রী সবাই মোটামুটি যত রকম ভাবে চুরি করা যায়, যত রকম ভাবে ঘুষ নিয়ে যত রকম ভাবে প্রসেসটাকে মেলাইন করা যায়, একটা কিচ্ছু ছাড়েনি। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম ভাবে আমরা অর্ডার কপিতে কোনো রকম ভাবে তাদের বিরুদ্ধে কোনো কিছু দেখলাম না, এবং তারাই নাকি আবার ন্যায় বিচার এবং ঠিকঠাক সিলেকশন প্রসেস করার জন্য উপযুক্ত, তারাই সিলেকশন প্রসেসটা কন্ডাক্ট করছে। কিন্তু আমরা 3 তারিখে যে জাজমেন্ট ছিল সেখানেও দেখেছিলাম সেটা কমপ্লাই করছে ভুলভাবে এসএসসি বা সরকার পক্ষ। বারংবার বলেছি, তা তো আমাদেরকে কেন পাত্র দেবে? আমরা ক্ষুদ্র ব্যক্তিত্ব, আমরা সমাজে একদম নিকৃষ্ট মানের ব্যক্তি, আমাদের কথা কেন শুনবে? কোর্টের কথা শুনবে। কোর্টের মাধ্যমে আমরা দেখলাম টেন্টেডরা বসতে পারবে না, কিন্তু বহাল তবিয়াতে টেন্টেডরা একদম পুরো 10 মার্কস যেটা আছে সেটা নিয়ে এক্সপিরিয়েন্স সহ তারা কিন্তু একদম অ্যাডমিট কার্ডও ডাউনলোড করছে। এবং পাশাপাশি দেখছি নতুন যে পরীক্ষা সিস্টেম, নতুন একটা পরীক্ষা সিস্টেমের মধ্যে সবাইকে ঢুকিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে। ফ্রেশার এবং 2016 ক্যান্ডিডেট, টেন্টেডরা সব বহাল তবিয়তে নাম্বার পাবে এবং তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছে। এবং আরেকটা বিষয়, পরীক্ষার 1 মাস আগে যে অ্যাডমিট দেওয়া হয় সেটা আমার মনে হয় আর কেউ দেখেনি, এই ফার্স্ট টাইম হচ্ছে।
এবং বাড়ির কাছাকাছি একদম 10 মিনিটের মধ্যে সেন্টারে চলে যাবে, একদম দুয়ারে পরীক্ষা, দুয়ারে সমাধান চলে আসবে, একদম যা যা করার সবকিছুই হবে। এই যে বিষয়গুলো ঘটছে, আর সবচেয়ে বড় ব্যাপার এই রিভিউ বিষয়ে বা আমাদের প্যানেল ক্যান্সেলের বিষয়ে এসএসসি কিভাবে দায়ী সেটা আমরা সকলেই জানি। এসএসসি হাইকোর্টে বলছে এই যে যোগ্য যারা আছে তার মধ্যে কোনো অযোগ্য আছে কিনা সেটা বলতে পারছে না এসএসসি। ওনার লজ্জা লাগা উচিত, ওনার সেই চেয়ারে বসে থাকার অধিকারই নেই যিনি বলতে পারছেন না এই যোগ্য ক্যান্ডিডেটের মধ্যে অযোগ্য আছে কিনা। ধিক্কার জানাচ্ছে ওনাকে। আমি আর একটা বিষয় বলি, যোগ্য অযোগ্য লিস্ট দিতে এত কেন সমস্যা হচ্ছে? কার বোল খুলে যাবে? কি হবে যে যোগ্য অযোগ্য লিস্ট দিলে আমরা বেঁচে যাবো, তাই তো? টেন্টেনটা মরে যাবে, এরকম ব্যাপার। এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য লিস্ট দিল না, এবং সেখানে যখনই চাওয়া হচ্ছে তখনই কিছু না কিছু অজুহাত। এবং দেখতে পাচ্ছি যে আমাদের এক এক করে আমাদের যে সম্ভাবনাগুলো থাকছে সেগুলো কিন্তু আস্তে আস্তে গলা টিপে মেরে ফেলে দেওয়া হচ্ছে। গলা টিপে মেরে ফেলে দেওয়া হচ্ছে। সেখানে বারংবার বলা হচ্ছে একটা লিস্ট দিতে, লিস্ট দেবে না, একটা কিছু করছে, কোন রকম কম্প্রোমাইজ করা হচ্ছে। শুধু মুখে কি বলছে? যোগ্যদের পাশে আছি, যোগ্যদের পাশে আছি। আবার অনেক জায়গায় শুনছি যোগ্যদের পাশে আছি, যোগ্যদের প্রথমে বাঁচাবো তারপর অযোগ্যদের বাঁচাবো, এরকম বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন আমাদের করণীয় কি কি আছে, করণীয় কি কি আছে? প্রথমেই একটা বড় কোশ্চেন রাখছি স্টেট গভর্নমেন্ট এবং এসএসসির কাছে, যে আপনারা ঠিকঠাক ভাবে কমপ্লাই করুন জাজমেন্টটাকে। যে জিনিসগুলো বলতে চেয়েছে সেগুলো কমপ্লাই করুন, কারণ আমরা বুঝতে পারছি, আমাদের লয়াররা বুঝতে পারছে, আপনারা আপনাদের লয়ার বুঝতে পারছে না, সেটা হতে পারে না। আমরা চাইছি 2025 সেকেন্ড এসএলএসটি যেটা পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাতে ফুল 100% রিজার্ভেশন যেটা থাকে 2016 যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছিল তাদের জন্য 100% রিজার্ভেশন থাকা উচিত। এবং এক্সট্রা গ্রেস মার্কস, এই 10 মার্কসে যেটা বিষয় বলেছেন সেটা কেবলমাত্র ইন সার্ভিস টিচার, সেটা 2016 জন্য না, ইন সার্ভিস টিচার অন্যান্য ব্যাচের জন্য আছে। সেগুলো বলছি, এই লাইভের মাধ্যমে বার্তাটা আমি দিচ্ছি। এবং আর একটা বিষয় বলি, আমরা কিউরিটি পিটিশনে যাচ্ছি, কিউরিটি পিটিশনে যাব, সেখানে আশা রাখবো সরকার বা এসএসসি আমাদের যেভাবে অসহযোগিতা করেছে এই জায়গায় সেই অসহযোগিতা করবে না। আলটিমেট আমরা চাইছি আইনি পদ্ধতির মাধ্যমে 2016 প্যানেল থেকে বেরিয়ে আসতে, কিন্তু সেটা মুখ থুবড়ে পড়ছি কিছু রাজনৈতিক অভিসন্ধি এবং বিচার ব্যবস্থার ভগ্ন দশার জন্য। আমরা আশা রাখছি বিচার ব্যবস্থা এতটা নিষ্ঠুর হবে না, আমরা পরবর্তী যে পদক্ষেপটা নেব সেখানে বিচার ব্যবস্থা থেকে আমরা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে হয়তো সুবিচার পাবো। কিন্তু আলটিমেট রেজাল্ট কি হবে সেটা ভেবে যদি আমরা বিভিন্ন আইনি প্রক্রিয়াগুলোতে আটকে যাই, থেমে যাই, সেটা আমাদের বড় ব্যর্থতা হবে। আমাদের বিভিন্ন আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। এবং এসএসসি বা সরকারকে আমার এই লাইভের মাধ্যমে আরেকবারও বলছি, কমপ্লাই করুন ঠিকঠাকভাবে অর্ডারগুলোকে। আপনাদের মনমানি করার জায়গা এটা নয়, আপনাদের মনে যেটা আসবে সেটা করে দেবেন, সেটা জায়গা এটা নয়। কারণ এতগুলো যোগ্য শিক্ষক শিক্ষিকা, মেজর পার্সেন্ট যারা আছে তাদেরকে নিয়ে এইভাবে ছেলে খেলা করবেন না আপনারা। আর আপনারা সকলের যে আশা ভরসা সব ধূলিসাৎ করে দিচ্ছেন আপনাদের কিছু ভুল স্টেপের জন্য। সেটা একটা হাম্বল রিকোয়েস্ট করছি, সবকিছু ঠিকঠাক ভাবে আপনারা ইমপ্লিমেন্ট করেন।